কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে মারাত্মক দুটো ঘটনা আপনারা শুনতে চলেছেন। দুটো ঘটনাই আপনাদের ভেতর থেকে কাঁপিয়ে দেবে। প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা, আসানসোল কুলটির ঘটনা, এবং দ্বিতীয় ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সন্দীপা। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা যদি আমার সাথে কোনো ঘটনা শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যে নম্বরটি হচ্ছে 6290675195। এই নম্বরটি আপনারা ডেসক্রিপশন বক্স, কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে এবং অন স্ক্রিনও আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। কিউরিও ফাইট প্রেজেন্টস ঘোস্টলি কল রেকর্ডিং, আ হরর অডিও ডকুমেন্টারি বাই কৌস্তভ কুমার। এবার ভয় পাবে তুমিও। হ্যালো প্রিয়াঙ্কা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। তো আচ্ছা, বেসিক্যালি আসানসোলের কুলটির একটা ঘটনা তুমি আজকে শেয়ার করতে চলেছো, ঠিক আছে? হ্যাঁ। ঘটনাটা যেটুকু শুনেছি সেটুকু শুনেই আমার কেমন একটা আনইজি টাইপের লাগছে, ঠিক আছে? হ্যাঁ। কি ঘটেছিল প্রিয়াঙ্কা, ডাইরেক্ট তোমার কাছে চলে যাবো। কি ঘটেছিল শুরু থেকে শুরু করো, কি হয়েছিল? হ্যাঁ, এবার আমি বলি যে এতদিনে সবাই মোটামুটি আমার সাথে পরিচয় হয়েই গেছে যে আমি আসানসোল থেকে বিলং করছি এবং আমার বাপের বাড়ির যে জায়গাটা সেটা কুলটি। তো সেইখানে আমি একটা আমারই খুব পরিচিত, খুব ক্লোজ ওয়ান একজন, তো তার হচ্ছে মানে নিজের জীবনের আর কি বলতে চাচ্ছি স্টোরিটা। তো স্টোরি ঠিক বলবো না, মানে ওনার সাথে খুবই প্যাথেটিক ঘটনা ঘটে। ওই দিদি, আমার দিদি কাম বৌদি আমি বলতে পারি। তো এবার বলি, আমি বেশি এলাবোরেট করবো না, আমি একদম ডাইরেক্ট ঘটনাতে যাচ্ছি। তো বৌদি হচ্ছে বাপের বাড়ি আসানসোলে মহিশিলা কলোনি, ঠিক আছে? এবার হচ্ছে ওইখানে বৌদির খুব ছোটবেলায় মা বাবা দুজনেই কোনো কারণবশত মানে মারা যান, এবং বৌদিরা হচ্ছে 5 বোন আর 1 ভাই, মানে 6জনেরই দায়িত্ব তার মামা মামি নেয়, এবং তারা বৌদির মামা মামির কাছেই মানুষ, এবং হচ্ছে বৌদি 4 নম্বর বোন। তো এবার ওই মামা মামি বৌদিকে হচ্ছে দেখাশোনা করে বিয়ে হয় আমাদেরই কুলটিতে। এইবার যে দাদার সাথে বিয়ে হয় সেই টুলুদারদের ব্যাপারটা বলি। টুলুদারা হচ্ছে আমাদের পাড়াতে ওদের সাইবার ক্যাফে একটা ছিল, সেই সূত্রে টুলুদারদের সাথে আমাদের ভীষণ সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আমার বাড়ির লোকেদের আর কি। আর হচ্ছে ওদের বাড়িতেও খুব সুন্দর যাতায়াত মানে হতে থাকে। আর আমার যে বাড়ির এলাকাটা, তার হচ্ছে ঠিক উল্টো পাড়াটাতেই টুলুদাদের বাড়ি, মানে উল্টো দিকের পাড়াতেই টুলুদাদের বাড়ি। তো এইবার হচ্ছে আমরাও ওর বিয়ে অ্যাটেন্ড করি, বিয়েতে যাই। আর তারপরে হচ্ছে বৌদি এবার এলো এই বাড়িতে। এবার টুলুদাদের বাড়ির মেম্বার্সদের কথা আমাকে এখানে না বললেই নয়, মেনশন আমাকে করতে হবে, নাহলে পরবর্তীকালে ঘটনাটা বুঝতে পারবে না। টুলুদারা হচ্ছে 2 ভাই। প্রথম হচ্ছে টুলুদা, আর হচ্ছে পাপুদা, আর হচ্ছে এইখানে তার টুলুদার বাবারা 2 ভাই ছিলেন। তো টুলুদার বাবা এখন মানে তখন বেঁচে ছিলেন না। আর হচ্ছে তার কাকা, মানে 2 ভাই, তো কাকা থাকছে, কাকার একটাই ছেলে। তো কাকার ছেলে, তার কিন্তু লাভ ম্যারেজ করে অলরেডি টুলুদাদের আগেই বিয়ে হয়ে গেছে। আর তখনও তো ছোট ভাইয়ের, মানে টুলুদাদের নিজের ছোট ভাই, তার বিয়ে হয়নি। আর কাকার ছেলের অলরেডি বিয়ে হয়ে গেছে। তো ওরা তো অলরেডি তখন হচ্ছে কাকার ছেলে বিয়েও হয়ে গেছে, এবং তার একটা পুত্র সন্তানও তাদের বাড়িতে হয়ে গেছে আর কি। এবার তাদের যে বাড়িটা সেটা জয়েন্ট প্রপার্টি।
তারা ওই বাড়িতে মানে দুই ভাই, যেহেতু বড় দাদা আর হচ্ছে ছোট ভাই, তো ওরা একই সাথে মানে কোনোদিন বাড়িটা ভাগাভাগি হয়নি ওদের। আর এইদিকে টুলুদার যে মা, তিনি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় এবং উনি প্রায় রিটায়ারমেন্টের মুখোমুখি, মানে উনি একটা ভালো পজিশনে আছেন, মানে ওদের আর্থিক অবস্থার মানে ভীষণ সচ্ছল, মানে কোনো রকম কোনোভাবে মানে ইয়ে নেই, অসুবিধা নেই টাকা পয়সার। তো এইদিকে তো টুলুদার রেঞ্জ ম্যারেজ করে বিয়ে হয়, তো বৌদি এলো আমাদের, রিয়া বৌদি। এবার বিয়ে করার পর একটা যেটা হয়, একটা নতুন বউ কিরকম থাকবে, একটা নতুন বউ খুব জলি থাকবে, সে হচ্ছে সবার সাথে মিলে মিশে থাকবে, গল্প করবে, সুন্দর করে ড্রেস আপ করবে, সাজবে গুজবে, একটা পরিপাটি হয়ে থাকবে। কিন্তু বৌদির মধ্যে কিছুদিনের মধ্যেই একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছিল, যেটা হচ্ছে টুলুদার মা আর টুলুদা লক্ষ্য করছিলেন যে নাই তো বৌদি টুলুদারদের বাড়ির কোনো সদস্যদের সাথে ভালো করে মিশতে কথা বলছে, আর নাই তো হচ্ছে টুলুদার সাথে সেইভাবে মানে যেরকম স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা উচিত, বা তার সাথে যে একটা গল্প করা, একটা নতুন কাপলের মধ্যে, বিবাহিত কাপলের মধ্যে যে টাইম দেয়, তারা যে গল্প করে, যেভাবে কাটায় সময়, সেই কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। মানে মনে হচ্ছে যেন কতদিনের একটা পুরনো রিলেশন, যে রিলেশনটার মধ্যে আর কোনো ফিলিংস নেই, আর কোনো অনুভূতি নেই। তো তখন যে ঠিক করে যে মানে টুলুদার মা ঠিক করে বলে, টুলুদাকে একদিন ডেকে বলে, দেখ টুলু, তুই তো সারাদিন থাকিস না, আমিও মোটামুটি হচ্ছে 3টে সাড়ে 3টের দিকে হচ্ছে বাড়ি ফিরে আসি। তারপরে আমি দেখি যে বৌমা সবসময় দরজা বন্ধ করেই থাকে। আমার যে কাজের বউটা আছে সে বলে যে হ্যাঁ বৌদিকে তো আমি সকালবেলায় চা দিয়ে দিয়েছি, তো চায়ের মতনই পড়ে থাকে, ঠান্ডাই হয়ে যায়। জলখাবারেও কখনো কখনো ব্রেকফাস্ট করে, কখনো কখনো করে না, দুপুরেরও লাঞ্চ ওই নিজের রুমে নিয়ে চলে যায়। ওই খুব মানে রুমটাকেও অগোছালো করে রেখেছে, পরিষ্কারও হয় না, স্নান মানে কখন যে বেরোয় স্নান করে আবার দরজা বন্ধ করে ওই ঘরের মধ্যেই পড়ে থাকে, না মানে ফ্রেশ হয়, ভালো করে সাজে গোজে, কোনো তার মধ্যে কোনো এক্সাইটমেন্ট, তার মধ্যে নতুন বিবাহিত একটা বইয়ের যেরকম যেটা ভাবা উচিত সেরকম কিচ্ছু ওর মধ্যে নেই। তো দিয়ে হচ্ছে বলে যে কখনো কখনো বলি, আমি বৌমাকে এসে বলি যে বৌমা তুমি একটুখানি যাও না, ওই আরেকটা তো ঘরে বউ আছে, তার সাথে গিয়ে গল্প করো, কথা বলো, আমাদের সাথে যদি তোমার অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে, সে তো তোমার সমবয়সী, তার সাথে তুমি গিয়ে কথা বলো, তার সাথে ভালো করে থাকো, একটা বাচ্চা আছে ঘরে, তার সাথে খেলো। আর যেহেতু আমি বললাম যে ওরা জয়েন্ট প্রপার্টিতেই থাকে, তো ওদের বাড়ি ভাগ হয়নি, তো ওরা একসাথেই থাকে। তো ওই বউটাও না এসে এসে ওর শাশুড়িকে, মানে ওটা তো জেঠি শাশুড়ি হচ্ছে, বলে যে ও জেঠিমা দেখো না, বেরোই না, তো রিয়ে তো বেরোই না, ও তো ঘরের মধ্যেই পড়ে থাকে, মানে বেশ, কিন্তু মানে কোনোদিনই পজিটিভ কিছু বলেনি ওর এগেনস্টে। সবসময় হচ্ছে ও কিন্তু ওই মানে রিয়া বৌদির শাশুড়িকে কিন্তু সবসময় কান ভারী করতো ওর এগেনস্টে, রিয়া বৌদির এগেনস্টে। তো এরপরে তখন ওই টুলুদার মা বলে টুলুদাকে যে তুই এক কাজ কর, নতুন বৌমার তো একদমই ধরো আমাদের সাথে তো পূর্ব পরিচিত তো নয়, তো আমার মনে হচ্ছে বৌমার কোথাও গিয়ে এইখানে এই মাহলটা, যেহেতু দেখো আসানসোল ও তো পুরো টাউন, মানে একটা সিটির মধ্যে থেকে বড় হয়েছে, আর স্কুলটিটা আর একটু মানে একটু বাইরের দিকে হয়ে যাচ্ছে, তো হচ্ছে ওইখানের মাহলটা হয়তো অ্যাডজাস্ট করতে পারছি না, তুই ওকে বরঞ্চ কয়েকদিন বাবার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আয়, মামির সাথে দেখা করবে, দিদিদের সাথে দেখা করবে, ওর ভালো লাগবে। তো এইবার তো টুলুদা বললো যেমন বলা তেমনি কাজ। তো টুলুদা ওকে বললো ঠিকই, তো আমরা তো এমনিতেও সেই অষ্টমঙ্গলায় এসেছি, তারপরে তো আর যাইও নি। আর টুলুদার একটা বিশেষ বলে রাখি, যেটা হচ্ছে টুলুদা কাজের পরে ও কিন্তু ম্যাজিক করতে খুব ভালোবাসতো। হ্যাঁ, তো ওদের বাড়ির সামনে একটা বিশাল মাঠ ছিল, এবং ওই মাঠের সামনে একটা ক্লাব ঘর ছিল, সেখানে ও নিজের ম্যাজিকের জিনিসপত্র রাখতো, আর এটা ও মানে মাঝে মধ্যে পার্ট টাইম জব হিসেবেও করতো। মানে শীতকালে মানে কোনো আমাদের এখানে হয় আর কি, যাত্রা হয়, তো যাত্রা ফাত্রাতে ম্যাজিক করা, বা কোনো ইভেন্ট হলো সেখানে ও অ্যাজ ওই ম্যাজিশিয়ান হিসেবে যাওয়া, এগুলো করতো।
ঠিক আছে, মানে ওটা ও একটা পার্ট টাইম জব হিসেবেও করতো। তো ওই রকম ও ডেইলি না বাড়িতে আসার পর ওই রাত্রেবেলায় ডিনারটা কমপ্লিট করার পর না ও 1-2 ঘন্টা ওই ক্লাবে চলে যেত, ওখানে গিয়ে ওর ডেইলিকার প্র্যাকটিস গুলো করতো ম্যাজিকের। ঠিক আছে, তো ও ভেবেছে হয়তো যে আমিও হয়তো নতুন বউ হিসেবে যতটা টাইম দেওয়া উচিত ওকে, আমি হয়তো ততটা টাইম দিতে পারছি না, সারাদিন তো থাকি না। তারপরে রাত্রেবেলা আসি ডিনার করি, তারপরে তো চলে যাই ওইখানে, আবার আসি তো যতক্ষণে আমি বাড়ি ফিরি ততক্ষণে ও ঘুমিয়ে পড়ে। তো এটাও একটা রিজন হতে পারে যে ওর একটা ও নিজেকে খুব লোনলি ফিল করছে, হয়তো আপসেট ফিল করছে। তো ও বলে যে ঠিক আছে তাহলে আমি ওকে বাবার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসছি কয়েকদিন। তো এবার হচ্ছে ওরা মহিশিলা কলোনি চলে আসে ওর বাপের বাড়ি, রিয়া বৌদির। তো তখন হচ্ছে এইবার এই বাড়িতে যখন বৌদি চলে এলো, ওর এনার্জিতে ইনস্ট্যান্ট চেঞ্জ দেখা গেল। মানে ওর যে একটা ওইরকম ডাল ফেস করে বসে থাকতো, যে কোনো কিছুই মানে খুব খুব দুঃখ ওর মনের মধ্যে, ও খুব মানে না ওর ঠিক করে রেডি হচ্ছে না খাচ্ছে, এইরকম একটা যেখানে অ্যাটিটিউড ছিল, সেখানে ও এখানে বাপের বাড়িতে আসার পর দেখছে যে ও সুন্দর সবার সাথে কথা বলছে, ইভেন কি টুলুদার সাথে সুন্দরভাবে কথা বলছে। হ্যাঁ, ঘুরতে যাচ্ছে, বলছে চলো আমরা এখান থেকে সিনেমা দেখতে যাই, বাইরে ফুচকা খেতে যাই, এইসবগুলো করছে। দিদিদের সাথে, মামির সাথে, সবার সাথে এতটা অ্যাক্টিভ, ভীষণ মানে চনমনে। আরেকটা কথা আমি বলে দিই, যেহেতু ওরা পূর্ব পরিচিত ছিল না, আর অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কি হয়, যখন তুমি মানে লাভ ম্যারেজ করছো তখন তুমি ছেলেটি বা মেয়েটি তার নেচারের সম্বন্ধে জানে যে এরকম হতে পারে, ও ওরকম হতে পারে, এটা করতে পারে। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটাই থাকে না কোথায়, তাই না? যে ওরা তো আগের থেকে চেনেই না, আর একটা বা দুটো মিটিং এ তুমি কতটাই একটা মানুষকে চিনে নেবে। তো ও ভাবছে কি যে, তখন টুলুদা ভাবছে কি, তাহলে কি আমাকে বা আমার বাড়ির লোকে কি এর পছন্দ হচ্ছে না নাকি, যে এইখানে এও এইরকম টাইপের একটা স্বাভাবিক একটা মানুষের এটাই ভাবনা আসবে। ঠিক আছে, যে ওর হয়তো আমাদের বাড়ির লোক বাড়িতে আমার মাকে বা আমাকে পছন্দ হচ্ছে না, বা ওই বাড়ির মাহলটা ওর ভালো লাগছে না, ও হয়তো এখানে থাকতে চায়। তো এইবার তারপর ও ভাবে যে না ঠিক আছে চলো, এটা আমি একটু বেশি মানে কম টাইমের মধ্যে একটু বেশি ভেবে ফেলছি। দিয়ে ওরা আবার এখানে কয়েকদিন কাটায়, এবং যে কয়েকদিন কাটায় মেয়েটা একদম স্বাভাবিক আচরণ করছিল, মানে একদম নর্মাল। তো তারপরে ওরা আবার উল্টি ফেরত যায়, যেতেই হবে, কাজ আছে যেহেতু। দিয়ে এবার ওই যেদিনকে ঢুকেছে সেই দিনকে, মানে বেশ 7-8 দিন ছিল না মেয়েটা এখানে। তো যেই দিনকে ঢুকেছে সেই দিনকেই হচ্ছে ওর শাশুড়ি মানে টুলুদার মা রিয়া বৌদিকে ডেকে বলছে, বৌমা আমার তোমার সাথে কথা আছে, তুমি একটু আমার ঘরে এসো, আর তুমি একাই এসো, তোমার সাথেই কথা আছে। তো তখন এবার আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু আবার ওর কিন্তু সেই ওই একই ব্যাপার, ও কিন্তু রুমে এলো, ঘরে ঢুকলো, রুমটা লক করলো, আবার ও যে অত সুন্দর করে একটা ওখান থেকেও বেরিয়েছিল, সুন্দর করে সেজে গুজে এসেছিল রুম, মানে ওই বাড়িটাতে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু ও কিন্তু রুমে গেল, রুমে গিয়ে আবার সমস্ত কিছু মানে খুলে দিয়ে ও আবার সেই মানে আবার ওইরকম ওর এনার্জিটা আবার ওইরকম ডাউন হয়ে গেল ইনস্ট্যান্ট। ঠিক আছে, তো ও শুনলো ওর শাশুড়ি যেটা বললো, ওঠার সময় ও দোতলায় থাকতো, ওর শাশুড়ি নিচের তলায় থাকতো। তো ও ঢোকার সময় ওর শাশুড়ি বলেছে যে তুমি কিন্তু উপর থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিন্তু নিচে আসবে, তোমার সাথে আমার কথা আছে। তো উপরে গেল, ও যতটাই সুন্দরভাবে সেজেগুজে এসেছিল, তারপরে যখন শাশুড়ি রুমে ঢুকছে তখন দেখছে একদম ওর গয়নাগাটি কিচ্ছু পরেনি, ও ইভেন কি ওই শাঁকা পলাটা পরতে হয় পরেছে, মানে কাজল টাজল ঘেটে গেছে একবারে, মানে এই মানে 10-15 মিনিটের মধ্যে। তারপর ও হচ্ছে ওর শাশুড়ি রুমে গিয়ে ও দাঁড়িয়ে আছে, ঢুকেছে দাঁড়িয়ে আছে, দিয়ে ওর শাশুড়ি বলছে, বৌমা এগুলো কি, এগুলো তুমি কি করেছো? তো তখন ও দেখছে, ওকে ওর শাশুড়ি দেখাচ্ছে যে একটা লাল শালুর মধ্যে ওর বিভিন্ন রকম বিলঙ্গিংস, ক্লিপ, কাটা ক্লিপ, বিয়ের কাটা ক্লিপ, ঠিক আছে, বিয়ের তে ও যে ছোটখাটো যে টিপ, তারপরে যে ফুলসজ্জার ঘরে যে ফুল থাকে সেইগুলো,
আর হচ্ছে তার সাথে ওই টুলুদারও কিছু কিছু জিনিস, তার মধ্যে নোক আছে, তার মধ্যে অনেক কিছু আছে। আর আছে দুটো পুতুল, আটা বা এই ধরনের কোনো জিনিস দিয়ে বানানো ছোট ছোট দুটো পুতুল। আর দুটো পুতুলকে মাথার দিক করে মানে অপোজিট করে রাখা ওই পটলিটার মধ্যে। তখন বলছে যে আমি তখন ওর শাশুড়ি বলছে, মানে টুলুদার মা বলছে যে তোমরা তো ছিলে না তখন, আমি তোমার ঘরটা গোছাতে গেছিলাম। এমনিতেই তোমার ঘরটা এতটাই অগোছালো ছিল, আমি তোমার ঘরটা যখন গোছাতে যাই তখন তোমার বিছানার চাদর পাল্টাতে গিয়ে আমি তোমার আমার ছেলের বালিশের মাথার তলায় হচ্ছে এই পটলিটা পাই, তো এইটা তুমি রেখেছো? তখন হচ্ছে ও না বৌদি না আকাশ থেকে পড়ে আর ভ্যাল ভ্যাল করে ওই ইয়ের দিকে তাকিয়ে থাকে, তার শাশুড়ির দিকে তাকিয়ে থাকে, মানে টুলুদার মায়ের দিকে তাকিয়ে থাকে যে ও না কিছু রেসপন্সই করছে না। ওইটা দেখে একটা নর্মাল মানুষ কি রেসপন্স মানে বলবে না এটা কি কোথা থেকে এলো, এটা আমি তো রাখিনি, মানে কিছু তো জবাব দেবে। হ্যাঁ, তো ওর কিন্তু কোনো রেসপন্স নেই। ও ওই সোজা ওই পটলিটা ওর শাশুড়ি মায়ের হাত থেকে নিয়ে একটা খুবই শান্ত শীতল একটা দৃষ্টিতে আর খুব একটা ক্রিপি স্মাইল দিল, দিয়ে আস্তে আস্তে উপরে ওই পটলিটা নিয়ে ও নিজের রুমে চলে গেল, দিয়ে দরজাটা বন্ধ করে দিল। এরপর ওর মা তো যথারীতি দাদাকে ডেকে সব ঘটনাগুলো বলে যে দেখ তোর বিছানার তলা থেকে আমি এই জিনিস পেয়েছি, তার মধ্যে এটা ছিল। তো ও দিয়ে তারপরে ও মানে যেহেতু বললাম যে অ্যারেঞ্জ লাভ ম্যারেজের ক্ষেত্রে তাও একটা এক্সকিউজ থাকে, যে একটা জিজ্ঞেস করার একটা জায়গা থাকে যে তুমি করেছো বা কিছু। এখানে তো ওরা ভাবছে যে কে জানি বাবা কোন মেয়েকে বিয়ে করে নিয়ে এলাম, এবারে কি মেয়ে, হ্যাঁ এ কি সব করে, তন্ত্রমন্ত্র করে নাকি। তো তখন হচ্ছে ওরা ইমিডিয়েটলি ওর মামা মামিকে ডেকে পাঠায় এবং বৌদিকে তখন ওদের সাথে পাঠিয়ে দেয়, কারণ বৌদি নিজের ডিফেন্সে কিছুই বলেনি যে ও রেখেছে কি রাখেনি, কোথা থেকে এলো, ও কি জানে এই ব্যাপারটা, কিছুই বলেনি। তখন যথারীতি ওরা কি করে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয় এবং তখন ওর শাশুড়ি বলে না আপনার মেয়ে যখন এটা কিছু বলছেই না যে এটা ও করেছে না অন্য কেউ করেছে, বা ওর মধ্যে আমরা সেরকম কিছু দেখতেই পাচ্ছি না, তো তাহলে আমরা এটা ধরেই নিচ্ছি যে এটা আপনাদের মেয়েই করেছে এবং হচ্ছে তাহলে আমরা তো এরকম মেয়েকে ঘরে রাখতে পারবো না, আপনারা নিয়ে যান মেয়েকে। তো ও মানে একটা কোনো প্রশ্নের উত্তরও দিল না, ডিফেন্সও করলো না, নিজেকে কোনোভাবে ও কিছু বললোও না, ওর মা মামির সাথে চলে গেল। এইবার যখন এইখানে চলে এলো তারপর ওর একটা হঠাৎ করে 2-3 দিন পর থেকে ওর একটা রিয়েলাইজেশন স্টার্ট হলো, ভীষণ ফোন করে কান্নাকাটি করছে, না আমি এরকম করিনি, আমি কেন যে ওখানে, আমি খুব বিশ্বাস করো মা আমি খুব বলতে চাইছিলাম, মানে আমি বলতে চাইছি যে এই জিনিসটা আমি করিনি, আমার ভিতরটা মানে ফেটে যাচ্ছে, কিন্তু আমি কোনো একটা কারণে আমি কিছু বলতে পারছি না, যেন মনে হচ্ছে আমাকে বোবাই ধরেছে। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে পারলাম না, আমি ওখানে টুলুকেও আমার টুলুর কোয়েশ্চেনের একটা উত্তর দিতে পারলাম না, যে আমি ভিতরে আমার আত্মা বলছে যে মানে আমি ওর উত্তর দেবো যে এগুলো আমি রাখিনি, এগুলো আমিও দেখে অবাক শক যে এগুলো আমার বালিশের তলায় বা ওর বালিশের তলায় কে রেখে গেল, কিন্তু আমি কিছুই বলতে পারিনি, যেন মনে হচ্ছে কিছু এক্সটার্নাল ফোর্স আমাকে এগুলো বলার থেকে আটকে রেখেছে। তো এইসব হলো, তখন ওরা তো বিশ্বাস করছেই না। তখন তারপরে ওদের ওই টুলুদার যে হচ্ছে বৌদির যে বাপের বাড়ি ওখানে একজনকে ওরা দেখাতো, তো তার কাছে বৌদিকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে বলে যে এর উপরে খুব সাংঘাতিক কেউ ক্রিয়া করছে, তার জন্য এই সংসারটা কেউ তৈরি হতে দিচ্ছে না, মানে কেউ একজন আছে যে ওই বাড়িতেই থাকে কিন্তু ওই সংসারটাও ওর তৈরি হতে দেবে না কোনোদিনই। হ্যাঁ, তো এটার কি কারণ রিজন আমরা পরে জানতে পারবো, কিন্তু ইমিডিয়েট এফেক্টে ওকে কিন্তু ওই বাড়িতে আবার পাঠাতে হবে, না হলে কিন্তু হবে না। তো এরা আবার হাতে পায়ে মামিরা আর মামা মামি আর কি হাতে পায়ে ধরে টরে একে আবার এই বাড়িতে রেখে দিয়ে যায়। এরপরে আস্তে আস্তে কিন্তু ওর সাথে মানে যেহেতু উনি ভদ্রলোক ওনাকে প্রোটেকশন দিয়ে দিয়েছিল বৌদিকে, তো প্রোটেকশন দেওয়ার পরে হচ্ছে ওরা ডিসাইড করে যে বৌদি তখন একটা কথা ওই টুলুদাকে বলে যে দেখো আমরা এক কাজ করি, আমরা অন্য কোথাও
একটা ভাড়া বাড়ি নিয়ে হলেও থাকি, এই বাড়িতে আমি থাকবো না। এত কিছু হয়েছে, প্লাস হচ্ছে আমি তোমাকে যেটা বলছি সেটা একদম 100% ঠিক কথা, যে আমি এই বাড়িতে থাকলে আমার সাথে যে কি হয় আমি নিজের মধ্যেই থাকি না, আমি এটা তোমাকে বিশ্বাস করাতে পারছি না। তো তখন ওরা কি করে, যে টুলুদা তাও ভাবে যে ঠিক আছে চলো একটা বিবাহিত জীবনকে একবার চান্স তো দেওয়া যেতেই পারে। তো তখন ওরা ওখান থেকে শিফট করে একটা অন্য নতুন বাড়িতে, ভাড়া বাড়িতে, এবং ওই ভাড়া বাড়িতে ওরা চলে আসে, বৌদি আর হচ্ছে দাদা, খালি বৌদি আর দাদা চলে আসে, জেঠিমা আসেনি। আর তখন তো দাদার যে নিজের ছোট ভাই, সে তার তো বিয়ে হয়নি তখন। এইবার আর যেটা বললাম কাকাদের যে ফ্যামিলিটা, সেই কাকাদের ফ্যামিলি কিন্তু ওই বাড়িতেই রয়েছে। এরপর শুরু হয়, এরপরে হচ্ছে হয় কি, এই বাড়িতে আসার কিছু মাসের মধ্যে হচ্ছে বৌদি কনসিভ করে এবং কনসিভ করার প্রায় তখন 4-5 মাস তখন বৌদির প্রায় গেছে, হয়তো 5 months প্রেগনেন্ট তখন বৌদি কিভাবে সেও জানে না, যে হঠাৎ করে মিসক্যারেজ হয়ে যায়। তো তারপরে ও যখন ওইবার 5 months মিসক্যারেজ, তো ওইভাবে তো হয় না, তাকে অ্যাডমিট করিয়ে সব প্রসিজিওর গুলো করানো হয়। তো এবার বৌদি তো আরো মেন্টালি ডিপ্রেসড হয়ে গেল, যে এক তো এইরকম আমার শ্বশুরবাড়িতে বিয়ের পরপরই আমার সাথে এই ঘটনা ঘটে, আমার রিলেশনশিপটাকে খারাপ করার চেষ্টা করে, তারপর মানে কে বা কারা করেছে সেটা জানে না। এইবার হচ্ছে তারপরে এই বাড়িতেও এলাম, এই বাড়িতে এসেও এইরকম ঘটনা ঘটলো, তো খুবই ডিপ্রেশনে চলে যায়। তো তারপরে হচ্ছে এবার আস্তে আস্তে দেখো কালের ক্রমে কিছু মানুষকে সবকিছুই মেনে নিতে হয়। তারপরে বৌদি এবার এখানে কি করলো, এখানে ওই সাইবার ক্যাফে যেটা ছিল ওইটার পাশাপাশি একটা বুটিক ওপেন করে। এবার আস্তে আস্তে নিজেকে কাজের মধ্যে ইনভলভ রাখছে। ওদের মধ্যে বলবো আগের থেকে বিবাহিত জীবন অনেক স্মুথ চলছে, মানে দুজনের মধ্যে বন্ডিংটা কিন্তু ততদিনে তৈরি হয়ে গেছে। দিয়ে এরপরে বৌদি যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে একটা উপদ্রব স্টার্ট হলো। আমরা এটা বৌদির মুখ থেকেই শুনেছি। বৌদি বলছে একদিন আমাদের বাড়িতে এসে, এবার আরেকটা কথা বলি, যে বৌদি যখন ভাড়া বাড়িতে চলে এলো, সেই ভাড়া বাড়িতে কিন্তু আমাদের পাড়াতেই নিয়েছিল। এইবার খুব সুন্দর বাড়িটা নিয়েছিল। এবার ওই বাড়িটার পিছন দিকে বেশ অনেকটা ফাঁকা জায়গা এবং তার সাথে একটা কুয়ো রয়েছে। আর বাড়িটার হচ্ছে দোতলা বাড়ি, নিচের তলায় একটা রুম, একটা ড্রয়িং কাম ডাইনিং, আর উপর তলায় হচ্ছে 2টো রুম। তো একটা রুমে তো ওই বললাম যেহেতু টুলুদা ম্যাজিক করে, তো তার জিনিসপত্র রাখা আছে। আর একটা রুম বৌদি কি করেছে, বেশ বড় করে ঠাকুর ঘর হিসেবে করেছে, এবং সেখানে গোপাল টোপাল, তারা মায়ের ফটো রেখেছে, গোপাল রেখেছে, বেশ বড় গোপালের বিগ্রহ রেখেছে। এবং ওই রুমটার সামনে দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে, ছোট্ট মতো সিঁড়ি, যেই সিঁড়িটা যাচ্ছে একদম নিচের রান্নাঘরটাতে ডাইরেক্ট। আর এই দিক মানে তুমি এই দিক থেকে নর্মালি একটা বড় সিঁড়ি আছে, সেই সিঁড়িটা দিয়ে তুমি ছাদেও যেতে পারবে আর এবং দোতলাও যেতে পারবে। কিন্তু এই যে রুমটা ঠাকুরঘর হিসেবে করেছে, তার সামনে যে ছোট্ট ন্যারো সিঁড়িটা আছে, ওই সিঁড়ি দিয়ে আবার কিন্তু নিচের রান্নাঘরেও তুমি যেতে পারবে, এক্সেস করা যায় রান্নাঘরটা। এইটা হচ্ছে যে ওদের ভাড়া বাড়িটা ছিল সেটার বর্ণনা। এবার কেন দিচ্ছি বর্ণনাটা সেটাও আস্তে আস্তে সবাই জানতে পারবে। এইবার ওই বাড়িতে বৌদি একদিন আমাদের বাড়িতে এসছে। এবার এসে আমাদেরকে গল্প করছে যে জানিস তো আমার বাড়িতে, মানে ততক্ষণে কিন্তু বৌদির ওই মিসক্যারেজের ব্যাপারটা হয়ে গেছে। বলছে যে জানিস তো আমার বাড়িতে গোপাল আছে। তো আমরা বলছি সত্যি? তাই বলছে হ্যাঁ আমার বাড়িতে জানিস তো গোপাল আছে। আর আমি যখন একা থাকি ওই আমার ঠাকুর ঘর থেকে একটা গোপাল বেরোয়, দিয়ে ওই যে সিঁড়িটা বললাম যেটা একদম ওই রুমটার অপোজিটের যে ছোট্ট সিঁড়িটা, ওই সিঁড়িটা নিচে নেমে রান্নাঘরে যাচ্ছে। বলছে ওই রান্নাঘর দিয়ে ওই হামাগুড়ি দিতে দিতে আসে গোপাল, আমার কাছে আসে, আমি ওই সিঁড়িতে বসে থাকে, আমি দেখতে পাই। আবার যখন আমি রান্না করি তখন হচ্ছে আমি ওর সাথে গল্প করি, ও আমাকে বলে, তো আমার কাছে খাবার চায়। হ্যাঁ আমি জানিস তো ওকে অনেক কিছু খাবার করে দিই। তো এইবার আমাকে আর মাকে এই গল্পটা করছে। এবার আমি আর আমার মা দুজনের মুখোমুখি চাইছি। আমরা দেখছি, আমরা বুঝতে পারছি যে বৌদির কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে, যেহেতু
ওনার বিয়ের পর থেকেই ওনার ম্যারেজে প্লাস হচ্ছে ওনার এরকম যেহেতু 5 মান্থস প্রেগনেন্ট থাকার পরে ওনার যে মিসক্যারেজ হয় সেটার একটা বিশাল ওনার উপর এফেক্ট পড়েছে। তো তখন আমরা দুজনে আমি আর মা আর কি আলোচনা করি, বৌদির সাথে না একটু বেশি করে আমাদেরকে মিশতে হবে, টাইম স্পেন্ড করতে হবে, আরো জানতে হবে যে এটা ওর সত্যিকারে ও দেখছে না ওর কি সাইকোলজিক্যাল ওর প্রবলেম হচ্ছে, ও হ্যালুসিনেট করছে। দিয়ে তখন হচ্ছে ও দেখে, ও আরো বলতে থাকে যে ওর হচ্ছে পিছনের দিকে যে উঠোনে আছে, উঠোনেও ও এরকম দেখে মাঝে মধ্যে ওই কুয়োটার কাছে একটা বাচ্চা মানে ওর গোপাল নাকি কুয়োর কাছে বসে আছে। হ্যাঁ, ওইখানে হচ্ছে বসে বসে হচ্ছে নাকি ও ইয়ে খায়, মাখন খায়, খাবার খায়, এসব নাকি ও উল্টো পাল্টা বলে যাচ্ছে আমাদের। তো দিয়ে তারপরে এই ব্যাপারটা আমরা তখন তুলুদার সাথে আলোচনা করলাম যে এরকম এরকম কি ব্যাপার আছে। তখন তুলুদা বলছে কই না তো, আমি তো কোনোদিন এরকম ব্যাপার কিছু দেখিনি বা ফিল করিনি। তাহলে তখন আমার মা বলে কি যে দেখ তুলু, ওকে তুই একটু বেশি করে টাইম দে, এমনিতেও তো ওই বাড়িতে তাও 2 জন ছিল কথা বলার, এখানে তো কেউই নেই, তো তুই একটু ওকে টাইম দে বেশি করে। ওর মনে হচ্ছে খুবই মানে ও এই ব্যাপারটা থেকে বেরোতে পারেনি, ওই মিসক্যারেজের ব্যাপারটা থেকে। দিয়ে এবার তখন ও তুলুদার তো কাজ থাকে, প্লাস হচ্ছে তো বললাম ওই রকম প্র্যাকটিস করে, তারপরে এখন তো এইখানে শিফট হয়ে গেছে, ওই বাড়িতেও যেতে লাগে মাঝে মধ্যে মায়ের সাথে দেখা করতে। তো ও তখন বলে কি যে ঠিক আছে তাহলে আমি আমার মামি শাশুড়িকে বলছি এখানে এসে থাকতে কয়েকদিন। তো তখন ওই বৌদির মামি এসে কয়েকদিন তার সাথে থাকছে। এইবারে হচ্ছে কি যখন বৌদি যখন বুটিকে চলে আসছে তখন হচ্ছে মামি দেখছে কি যে ওই রকমই একটি ছোট্ট বাচ্চা, ঠিক আছে, মানে বাচ্চাটা মানে কিরকম বলবো, ওর কোনো মানে গঠন হয়নি, ঠিক আছে, নাই তো টেস্ট অতটা প্রমিনেন্ট নয়, নাক মুখের ওরকম কোনো গঠন হয়নি। আর হচ্ছে ওই রকম একটা ছোট্ট বাচ্চা ওই যে উপরে সিঁড়িটা দিয়ে নামছে এবং বিভৎস তার রূপ, মানে যদি একটা ভ্রূণ হচ্ছে তোমার মানে তার তো আমাদের যেটা জানি আমরা যে হচ্ছে আফটার মানে 6 মান্থ একটা সবকিছু অর্গানসগুলো বাচ্চার মধ্যে ডেভেলপ হয়, তাই তো। তো এবার তার আগে তার যেরকম একটা ফিটাসের চেহারা হতে পারে, বুঝতে পারছো, আমি বোঝাতে পারছি হোপফুলি। তো হ্যাঁ, ওই রকম একটা ফিটাস সে ওরকম গড়িয়ে গড়িয়ে কোনো রকমে হামা টেনে টেনে ওই যে নামছে, যেটা বৌদি বলছে তার গোপাল, মানে ভাবতে পারছো কতটা ইনফ্লুয়েন্স হয়েছে ওই মানে ওই যে যিনি আর কি করাচ্ছেন তন্ত্রটা, আমি আসছি সেটার ব্যাপারে, সে কিভাবে করাচ্ছে। তো আমার এখন বলতে গিয়ে এখন আমার গায়ে কাটা দিচ্ছে। ওই টেনে টেনে ওই সিঁড়িটা দিয়ে নামছে রান্নাঘরের কাছে। এই দৃশ্যটা কিন্তু আমার বৌদিও কিন্তু সেম জিনিস দেখছে, কিন্তু সে মানে হ্যালুসিনেট করছে যে ওটা ওর গোপাল। আর কিন্তু বৌদির যে মামি সে কিন্তু পরিষ্কার ওটা দেখছে, ওটা কোনো গোপাল টোপাল কিছু নয়, ওটা একটা মানে অপরিণত ভ্রূণ, মানে ফিটাস, যার সেইভাবে কিছুই মানে ডেভেলপ হয়নি, ওই রকম একটা ভয়ঙ্কর জিনিস ওই রকম গড়াতে গড়াতে ওই সিঁড়ি দিয়ে নামছে। এবং একটা মানে ওইটা দেখে মানে নামলো, গড়াতে গড়াতে নামলো, দিয়ে পিছনের দিকে যে প্যাসেজটা আছে কুয়োর দিকে, ওইখানে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে ওই দিকে চলে গেল। আমার এইটা ওই মামিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে যে রুমটা আছে সেই রুম থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছে। ওই দেখে ও তো বাবা গো মা গো করে চিৎকার করে বাইরে এসে ফেন্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকে আবার হচ্ছে বৌদিকে ফোন করে, বৌদি আবার বাড়িতে আসে এবং বাড়িতে এসে তখন আবার মামিকে মানে জল টল দিয়ে আর কি জ্ঞান ফেরানো হয়। তখন ওই মামি বলে তোকে আমি 1 মুহূর্ত এখানে থাকতে দেবো না, তুই আমার সাথে ইমিডিয়েট এখনই যাবি, আর আমরা এক্ষুনি ওই আমাদের ওই গুরুজির কাছে যাব ওখানে মহিশিলাকনে দিতে। এবং ঘরে তালা লাগায়, বলে যে কোনো দরকার নেই, টুলুকে আমি ফোন করে বলে দিচ্ছি, তুই আমার সাথে এক্ষুনি যাবি, ঠিক আছে। তখন এবার বৌদি কি বলছে শোনো, বৌদি বলছে না আমি যদি চলে যাই তাহলে আমার গোপালকে খেতে দেবে কে,
আর তুমি জানো না আমার গোপাল এখানে থাকে, স্বয়ং গোপাল থাকছে, স্বয়ং আমি গোপালকে দেখছি, আমার জানো আমি রান্না করি, আমার কাছে খেতে চায়, আমায় খাবার দিই, সেই খাবার খায়। হ্যাঁ, আবার বাইরে আমার ওই জবা গাছটার তলায় বসে বসে ও দুপুরবেলায় খেলে, কত হাসে। হ্যাঁ, ও আমি এখানে বাড়ি থেকে চলে গেলে ও থাকবে কি করে? তো বলছে তুই তোর পাগলামি বন্ধ কর, ইমিডিয়েট বন্ধ কর, তোকে আমার দিবি, তোর মামার দিবি, তুই যদি আমাদেরকে একটু ভালোবেসে থাকিস তাহলে তুই ইমিডিয়েট এফেক্টে আমার সাথে আমার বাড়ি মানে ওই মহিশিলা কলোনি যাবি। দিয়ে ওই কোনো রকমের জোর জবরদস্তি করে ওকে নিয়ে আসা হয়, দিয়ে সোজা ওরা বাড়িও ঢোকে নিয়ে একদম গুরুজির কাছে যায়। গুরুজিকে বলে যে আপনি সব কাজ ছাড়ুন, একে আগে দেখুন, আমি এই জিনিস দেখেছি। আর ও বলছে ওটা নাকি ওর গোপাল। তো তখন গুরুজি বলে যে ঠিক আছে, এইভাবে তো হয় না, আমাকে একটু টাইম দাও। তো উনি ওকে দেখেন, বলে অবশ্যই এর উপর তো তন্ত্র তো আছে, যেটা আমি তোমাকে আগেই বলেছি যে এর বাড়ির লোকে কেউ কিছু করেছে এর উপরে। তো যেটা ওরা চায় না যে এদের বিবাহিত টুনুদা ও রিয়া বৌদির বিবাহিত জীবন ভালোভাবে কাটুক। হ্যাঁ, তো এটা তো করেছে, এটা তো আমি জানি, এটা তো আমি তো একদম মানে 100% আমি তো তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম। কিন্তু এরপরেও যে এই ঘটনাটা ঘটেছে, এইটা কি জিনিস আমাকে জানতে হবে। এরপরে বলে যে শান্ত হয়, তুমিও শান্ত হও, ওকেও শান্ত হও, তোমরা বাড়ি যাও, আমি দেখছি, দেখে ফোন করে তোমাদেরকে ডাকবো। এইবার ওই রাত্রেই আবার গুরুজি ওনাকে ফোন করে মামিকে, দিয়ে মামিকে ফোন করে বলে যে তাড়াতাড়ি তোমরা এসো, একটা ভয়ঙ্কর জিনিস হয়েছে। তখন বলে যে কি জিনিস? তারপরের দিন ওরা তড়িকি হরি করে সকালবেলায় একদম স্নান টান করে চলে যায়, এই রিয়া বৌদিকে নিয়েও যায়। সে তো যাবে না, সে তো কিছু বিশ্বাস করছে না। এবার কিন্তু আগের বারটা যেমন ও বুঝতে পেরেছিল যে ও যে যখন ওই তন্ত্র যে জিনিসগুলো দেখেছিল, যে লাল শালুতে বাঁধা, তখন কিন্তু ও কিন্তু বলতে চেয়েছিল, কিন্তু ও বলতে পারছিল না যেগুলো আমি করিনি বা এগুলো অন্য কেউ করেছে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে জানো তো, এই ক্ষেত্রে ওর একটা মানে কোথাও গিয়ে একটা বিশাল ট্রাস্ট ডেভেলপ হয়েছে যে ওই বাড়িতে ওর নাকি গোপালই রয়েছে। ঠিক আছে, এইটা ও বলছে আমি কোনো সাধু, কোনো ভণ্ড বাবা, কোনো গুরুজি কারোর কাছে যাব না, আমি কিছু মানতেই রাজি নয়, ওটা আমার গোপাল। তো তখন ও বলছে যে ওকে যেভাবেই হোক নিয়ে আসো। এবার তারপরে টেনে টুনে কোনো রকমের মামাতে নিয়ে গেছে ওকে, দিয়ে বসেছে। এবারে বসে বলছে যে জানো তোমার সাথে কি করা হয়েছে? তখন বলছে যে ও তো প্রথমে মানবে না। তখন ওই গুরুজি বলছেন যে প্রথম কথা তো এই ভদ্রমহিলা যে মানে রিয়া বৌদির যে শাশুড়ি কথা বলছি, এই ভদ্রমহিলা নিজের বৌমার মানে যখন তো বিয়ে হয়নি এদের, তার আগে এই তার যে কাকার ছেলের বউটিকে আছে, সেই বউটি মানে উনি ছক কেটে করি ছেলে এইসব করে আর কি দেখেছেন, সেই বউটিকে নিজের মেয়ের থেকেও অতীব বেশি ভালোবাসতেন। এবং ওই ভদ্রমহিলা অনেক কিছু জানেন, ওনার কাছে গিয়ে আপনারা বাকি ব্যাপারটা জানবেন যে কেন কি হয়েছে। আর এই যে বাড়িতে যেটা দেখতে পাচ্ছেন সেইটা হচ্ছে এর যে 5 মাসের যে বাচ্চাটি মারা গেছিল, সেই বাচ্চার মানে যে ভ্রূণের যে ভ্রূণটা যে আত্মাটা, সেইটাকে উপরে তন্ত্র করে চালনা করা হয়েছে এবং সেইটা ওর পিছনে পড়ে আছে। মানে এই আপনার এই রিয়াস মানে সোলের সাথে সেই ওই বাচ্চার ফিটাসের সোলটাকে কোনোভাবে তন্ত্র করে অ্যাটাচ করে দিয়েছে। এইভাবে ও আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে এবং পাগলে পরিণত হবে। এবং এর সাথে এই ছেলেটি যে আপনাদের যে জামাই, তার মানে ডিভোর্স হয়ে যাবে, ছাড়াছাড়ি হয়ে যাবে এবং এ একান্তই পাগলে পরিণত হয়ে মানে এর জীবন পুরো শেষ করে দেওয়ার জন্য এটি করা হয়েছে। এবার আস্তে আস্তে ও এখন এটা গোপাল হিসেবে দেখছে, কিন্তু আস্তে আস্তে ওর যেটা আপনি যে রূপটা দেখেছেন সেটা ও আস্তে আস্তে দেখতে পাবে যত দিন যাবে, এবং পুরোপুরি ও উন্মাদ হয়ে যাবে, ওর স্মৃতিশক্তি সবকিছুই চলে যাবে। আপনি যান, কিছুটা ব্যাপার এর শাশুড়ি এই ভদ্রমহিলা জানেন কেন কি ব্যাপার, কে করেছে, কেন কি ব্যাপার। তবে হচ্ছে এই ভদ্রমহিলার সাথে আমি যাকে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ওই বাড়িরই আরেকটি বউকে আমি দেখতে পাচ্ছি।
তো তখন এবার তো ওর মামা মামি এত কিছু শুনে একে তো আর ওই বাড়িতে তো নিয়ে যাওয়া দূরস্থ, ও তো নিজে এখানে রেখে দেয়। তারপরে ওর বাকি যে রিয়া বৌদির যে বাকি দিদিরা থাকে তাদের কাছে রেখে দিয়ে ও তখন উল্টিয়ে আসে। উল্টিয়ে এসে এবার ওই শাশুড়িকে চেপে ধরে। তো শাশুড়ির তো এবার বিভিন্ন রকম অভিযোগ, হ্যাঁ আপনাদের মেয়ে তো আমার ছেলেকে তো আলাদা করে নিয়েই চলে গেল, একটা বাচ্চাও রাখতে পারলো না, কি করে আপনার মেয়ে, এখানেও তো পাগলামি করতো, এখানেও তো দরজা বন্ধ করে বসে থাকতো, কোনো কাজ করতো না বাড়ি, কারোর সাথে ঠিক করে কথা বলতো না, ওখানেও আলাদা থাকতে পারলো না, ওখানেও ওখানে গিয়ে যে কি সারাদিন ধরে খেয়ে পড়ে থাকে, কি করে তার বাচ্চা থাকবে, মানে বিভিন্ন রকম অ্যালিগেশন ওই মানে রিয়া বৌদির উপর লাগাতে থাকে ওর শাশুড়ি। তখন বলে যে আপনি সত্যিকারে বলবেন, আমরা এই মানে আমরা খুব ভালো জায়গা থেকে জানতে পেরেছি আপনি কিছু তো এমন একটা জানেন যেটা আপনি চেপে যাচ্ছেন। তো তারপরে ওই এত কিছু দেখে, এত কিছু সাফারিংও দেখে তখন কিন্তু টুলুদাও ওর মাকে চেপে ধরে। তো তখন উনি বলতে বাধ্য হন একটা কথা, যে হচ্ছে হ্যাঁ আমি কিছু সময় দেখেছি যে এই যে আমার যে দেওরের যে পুত্রবধূ আছে তার কোথাও গিয়ে আমার এই বড় ছেলের উপর খুব ন্যাক ছিল, মানে খুব পছন্দ করতো মনে মনে। ঠিক আছে, পছন্দটা এমনই যে অনেক সময় আমি দেখেছি যে আমরা যখন ছাদে কাপড় মেলতে গেছি, ওর হয়তো কিছু আন্ডারগার্মেন্টস শোকাচ্ছে, সেগুলোকে নিয়ে নাড়াঘাটা করা, বা একটু অ্যাপ্রোচটা অন্যরকম, ভাসুর হিসাবে অ্যাপ্রোচটা ছিল না। ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছুটা মনে হতো যে ওকে খুবই মনে মনে মানে একটা ভালোবাসার দিক আছে। তো তখন কিন্তু এটা আমি যেহেতু ঘরের বউ, কি বলবো এটা, আমি আর যেহেতু আমারই দেওরের ছেলের বউ, তো আমি আর সেটাকে কি বলবো, সেই জন্য আমি এটা বুঝো আমি কোনোদিন সেটার ব্যাপারে আলোচনা করিনি, আর এটা আমি টুলুকেও জানতে দিইনি। তো এবার তখন টুলুদাকে যেটা ধরা হয়, তুমি কি ব্যাপারে জানতে, তোমার কি কোনো মানে ওর মা মাম্মি বলে তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল, তোমরা কি চেপে গেছো? তখন টুলুদা বলে বিশ্বাস করুন আমি ওকে আমার হচ্ছে ছোট ভাইয়ের বউ হিসাব ছাড়া কিচ্ছু দেখি না, কিচ্ছু মানি না, কিন্তু ওর এই ব্যাপারটা আমি কোনোদিন জানতাম না, এই যে ও যে আমাকে মনে মনে লাইক করে তার জন্য যে ও এইরকম করতে পারে কিছু, সেটারও আমার কিন্তু কোনো ধারণা নেই। তখন হচ্ছে ওই বউকে ডাকা হয় এবং তখন চেপে ধরা হয় এবং নানা রকম ভাবে সবাই মিলে চেপে ধরে যে একটা তুমি প্রাণ মোটামুটি নিয়েছো, যেটা হচ্ছে এই যে বাচ্চাটা 5 মাসের যে অন্তঃসত্ত্বা মহিলাকে তার বাচ্চা যে হারিয়ে গেছে, তুমি সত্যি করে বলো তুমি কি করেছো? তো তখন ওই মহিলা চেপে ধরতে ওকে বলে ফেলে যে হ্যাঁ আমি মানে এই টুলুদাকে খুবই ভালো, মানে মনে মনে খুবই ভালোবেসে ফেলেছি এবং আমি ওদের বিয়েটা কোনোদিনই মেনে নিতে পারিনি, আমি চাইতাম না যে ওদের যাতে ওরা একসাথে সংসার করুক। হ্যাঁ, আর তারপরে হচ্ছে আমার শ্বশুর মশাই তো সেরকম কিছুই করে না, আমার স্বামীরও কেউ সেরকম, আর বলে দিই ও টুলুদা একটা ভালো জায়গায় চাকরি করতো, প্লাস হচ্ছে ওর মা যেহেতু বললাম সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, তাড়াতাড়ি রিটায়ারমেন্ট হবে। তো এইদিকে হচ্ছে কাকা, মানে যে শ্বশুর মশাই ছিল কাকাদের ফ্যামিলিতে, সেই মানে কাকাও সেরকম কিছু করতো না, আর ওই যে ভাইটির কথা উল্লেখ করা হয়েছে সেই ভাইও হচ্ছে একটা ছোট্ট মানে মুরগির দোকান ছিল, মানে চিকেনের শপ ছিল আর কি। তো বলছে যে ও সেরকম কিছু করে না, আমি হুটকারিতায় একটা ডিসিশন নিয়ে নিয়েছি, ওর সাথে লাভ ম্যারেজ করে বিয়ে করে চলে এসেছি, বাচ্চাটাকেও ঠিক মতো করে দেখতে পারে না বা ওর খরচা চালাতে পারে না, আমাকে তো বাপের বাড়ি থেকেই সব কিছু করতে হয়। তো আমি এই সবের জন্য খুব বিরক্ত হয়ে যাই এবং আস্তে আস্তে আমার হচ্ছে এই দাদার প্রতি ইন্টারেস্ট গ্রো করে। আমি ভেবেছিলাম কোনো রকম করে যদি দাদার সংসারটা ভেঙে যদি আমি ওনার সাথে আর কি কোনোভাবে আর কি এক্সট্রা ম্যারিটালে জড়াতে পারি, তাহলে ওখান থেকে আমার অনেক রকম বেনিফিট হবে। ইচ্ছা করে এরকম মানুষ অত, তো এইভাবে তার জন্য কি করে, তার জন্য প্রথমেই ওই বিয়ের প্রথমেই ও কোনোভাবে ওই ফুল সজ্জার জিনিসপত্রগুলো জোগাড় করে, আস্তে আস্তে ও জোগাড় টোগাড় করে ওই সব হচ্ছে তন্ত্র করে ওদের বালিশের তলায় রেখেছিল। তার জন্য বউটা এইরকম ভাবে রিয়াক্ট করতো বাড়িতে থাকাকালীন। এবার ওই যেহেতু ওই বাড়িতে থাকাকালীন ওদের মধ্যে কোনো রকম কোনো সম্পর্কও তৈরি হতে দেয়নি। আর তারপরে হচ্ছে
হ্যাঁ, ফিজিক্যাল রিলেশনশিপও কিছু হতে দেয়নি। তারপর যেটুকু যা হয়েছে ওদের ওই বাপের বাড়ি যাওয়ার পর বা এই বাড়িতে আসার পর, যখন দেখলো যে কনসিভ করে গেছে, এবার তো বাচ্চা হয়ে গেলে তো ওর তো আর কিছু মানে আমি সেইভাবে তো করতে পারবো না। হ্যাঁ, তো তখন হচ্ছে ও প্রথম বাচ্চাটাকেও মেরে ফেলে এবং মেরে ওই বাচ্চাটার মানে ওই বাচ্চাটার আত্মাটাকে ওর মায়ের সোলের সাথে কানেক্ট করে এবং এমন ভাবে কানেক্ট করে যে ও ওই যে ইমোশনটাকে কাজে লাগায় যে ও তো বাচ্চা হারিয়েছে, প্লাস ও ভাবছে যে ওকে গোপাল দেখা দিচ্ছে, মানে ও হ্যালুসিনেট করছে সবকিছুই, তখন ও গোপাল হিসাবে দেখছে। তারপরে আস্তে আস্তে ও ওই রিয়েল রূপটা দেখতে পেত, দিয়ে এইসব দেখে ও নিজের স্মৃতিশক্তি ভারসাম্য হারিয়ে ফেলতো এবং পুরো একটা বিবাহিত জীবনটা পুরো নষ্ট হয়ে যেত এবং এর রাস্তা হয়ে যেত। ওটা ওর ধারণা, ও এত কিছু এইসবের জন্য করে। তো এইটা ছিল ওই বৌদির মানে মুখ থেকে শোনা, প্লাস আমরা কিছুটা দেখেওছি। এরকম মানে প্যাথেটিক। হ্যাঁ, এরকম এই তো এত ভয়ঙ্কর একটা তন্ত্র হয়েছিল বৌদির উপর। আর প্লাস তারপরে কি করে, তারপরে বৌদি ডিসাইড করে যে ওই বাড়িতে তো থাকবেই না, এখানে কুলটিতেও থাকবে না, ইভেন কি ওরা যে কোথায় থাকবে, হ্যাঁ সেটা যেন ভুনক্ষরে কেউ যেন জানতে না পারে। ইভেন কি এখনো পর্যন্ত আমরা জানি না যে টুলুদা আর রিয়া বৌদি কোথায় গেছে, এখনো পর্যন্ত জানি না। ওর ছোট ভাইয়ের বিয়ে হয়েছে, ছোট ভাইয়ের বিয়ে হওয়ার পর ওরাও হচ্ছে এত কিছু দেখার পর, ওদের অবশ্য লাভ ম্যারেজ ছিল, তো ওরা এত কিছু দেখার পর আর ওই যে ছোট বৌদি সেই বৌদি আর ছোট বৌদি মানে পাপুদার যে বউ আর কি, সে আর রিস্কই নেয়নি। সে বলে আমি এই বাড়িতে থাকবোই না। মা ওর শাশুড়ি মাকে বলে তুমি তোমার সম্পত্তি এদেরকে লিখে দাও, এদের সাথে থাকো, তুমি তোমার রিটায়ারমেন্টের টাকা এদের সাথে ভাগ করো, আমরা কিছুই দেখবো না, আমরা শুধু থাকবো না বাবা, কখন দেখবো ও টুলুদা নেই তো এবারে পাপ্পুর পিছনে পড়লো, মানে বাবারে আমার তো দরকারই নেই, আমরা আলাদাই থাকবো, যেমন পারবো তেমনি খাবো থাকবো, শেষ হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং বাচ্চা মারা গেল। হ্যাঁ, বাচ্চা মারা গেল কিন্তু ও তো জন্মাতেই পারলো না। একটা অজন্ম মানে সোলকে তার মায়ের সাথেই এমন ভাবে কানেক্ট করে দেওয়া হয়েছিল, ওইটা দিয়ে তন্ত্র চালনা করা হয়েছিল। কতটা প্যাথেটিক যে ওই সোলটাকে ও ঠাকুর ভাবছিল, তার গোপাল ভাবছিল, তার কোলের সন্তান ভাবছিল হয়তো গোপাল তাকে এই দুঃখ থেকে বার করতে এসছে, কিন্তু সেই জায়গায় ছিল ওই সোলটা, ওই অজন্ম সোলটা। আর তারপরে ওইটা আস্তে আস্তে ওকে পাগল করে দিত। কেমন লাগলো প্রিয়াঙ্কার ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনিও যদি আপনার ঘটনা শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে নাম্বারটি হচ্ছে 6290675195। চলুন পরবর্তী ঘটনাটা শুনে নেওয়া যাক। হ্যালো সন্দীপা, কেমন আছেন? নমস্কার দাদা, ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। ব্যাপারটা যেটা আপনি জানিয়েছেন সেটা হচ্ছে আপনার কাছে একটা মারাত্মক ঘটনা রয়েছে যেটা আপনার সাথে ঘটেছিল এবং এটা একটা হসপিটালকে কেন্দ্র করে ঘটেছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ। আপনি থাকেন কোথায় এখন? আমার বাড়ি হচ্ছে হাওড়ার বাগনানে। তো ঘটনাটা ঘটেছিল 2021-এ। ওটা হয়েছিল কলকাতার একটা খুব বড় হসপিটালে। আমি নামটা নিতে পারছি না, মানে কিছু তো মানে থাকে না, সেই জন্য প্রবলেম, তো নামটা আমি সে কারণে নিতে পারছি না। সেইখানকার ঘটনা। ওকে, কি হয়েছিল? হ্যাঁ, তো তখন 2021-এ আমি প্রাইভেট হসপিটালে জব করতাম, মানে পাস আউটের পর সাথে সাথে তো আর গভর্নমেন্ট পাবো না, তো তখন প্রাইভেটে করতাম। হ্যাঁ 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 হ্যাঁ। তো প্রাইভেটে জয়েন করার পর প্রথম দিকে ভালোই চলছিল। তো আমার হসপিটালটা থেকে আমার মানে মেনলি এটা না হস্টেলকে কেন্দ্র করে, মানে হসপিটাল টু হস্টেল। তো হসপিটালে আমার ছিল নেফ্রো জেনারেল ওয়ার্ড, মানে যেখানে না কিডনি পেশেন্টদের বেসিক্যালি ট্রিটমেন্ট গুলো করা হয় আর কি। তো নেফ্রো জেনারেল আর নেফ্রো আইসিইউ দুটো ভাগ থাকে, মানে একটু যারা বেটার পেশেন্ট তাদের নেফ্রো জেনারেলে ট্রিটমেন্ট দেওয়া হয়, আর তার থেকে যদি একটু কমপ্লিকেটেড হয়ে যায় তো তখন আইসিইউতে পেশেন্টকে শিফট করে দেওয়া হয়।
তো আমার ছিল নেফ্রো জেনারেল। তো আমি ঘটনাটা যেদিন ঘটেছে মানে সেই রাতে মানে সেই দিন আমার ছিল মর্নিং শিফট, মানে শিফট ভাগ করা থাকতো আর কি। মানে সকাল 8টা থেকে একটা শিফট স্টার্ট হতো, এন্ড হতো হচ্ছে দুপুর 2টো, আর তারপর নেক্সট চালু হতো আর কি 2টো থেকে রাত্রি 8টা, এইরকম ছিল শিফট। নাইট শিফট থাকতো রাত্রি 8টা থেকে সকাল 8টা, মানে এটাই ভাগ ছিল আর কি। তো সেই দিন মর্নিং ডিউটিতে আমি যথারীতি গেছি। তো গিয়ে আমার একটা পেশেন্ট মানে ওখানে না অ্যালোকেট করে দেওয়া হতো, যেটা হয় আর কি প্রাইভেট হসপিটালে, মানে 1:5 বা অনেক ক্ষেত্রে 1:6, মানে 6টা পেশেন্ট আছে, আমি একজন মানে নার্সিং স্টাফ, ওনাদের কেয়ার দেওয়ার জন্য, মানে ফুল কোলাবোরেটিভ কেয়ার। ওকে ওকে। আমার অ্যালোকেটেড পেশেন্ট থাকতো। তো যে পেশেন্টকে নিয়ে ঘটনা আর কি, তো সেটা আমি পরে বুঝতে পেরেছি ওই পেশেন্ট, মানে তখন বুঝতে পারিনি আর কি। তো পেশেন্টের কন্ডিশন না বেটারই ছিল আর কি। আর নেফ্রো পেশেন্টদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, ওরা না এই ভালো এই খারাপ, মানে যাদের বাড়িতে নেফ্রো পেশেন্ট আছে তারাও খুব ভালো করে এই ব্যাপারটা বুঝবে আর কি, রিলেট করতে পারবে। প্লাস যারা আমার প্রফেশনে তারা তো ভালো করেই জানবে যে পেশেন্টের অল প্যারামিটার্স আর ওকে, বাট হঠাৎ করে দেখবো পেশেন্টের কন্ডিশন ডেটোরিয়েট করে গেছে, মানে এমনই ডেটোরিয়েট করেছে যে তাকে সেই মানে তক্ষুনি আইসিইউতে ট্রান্সফার করতে হবে, এরকম আর কি। তো মানে ইনস্টেবল একটা কন্ডিশনের মধ্যে। হ্যাঁ মানে খুবই আর খুবই মানে যারা সাফার করে না, মানে খুবই প্যাথেটিক আর কি ওই পেশেন্ট আর কি। ডায়ালিসিস হয় রেগুলার বেসিসে, এইরকম ওই পেশেন্ট আমার অ্যালোকেটেড ছিল। তো আমি মর্নিং শিফটে তাকে ঠিকঠাক দেখে এসেছি, ভালো, তো আমি হ্যান্ড ওভার করে দিয়ে চলে এসেছি। তো সেদিনে ঘটনা আর কিছুই ঘটেনি। নেক্সট দিন আমি যখন ডিউটিতে গেছি আবার মর্নিং শিফট ছিল। তো গিয়ে দেখলাম যে ওই রাতে পেশেন্টটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিল, তো ওকে আইসিইউতে ট্রান্সফার করতে হয়েছে। তো আমাদের আইসিইউতে ট্রান্সফারের যেটা প্রোটোকল সেটা হচ্ছে পেশেন্ট তো ট্রান্সফার হবেই, তার সাথে সাথে তার যা বিলঙ্গিংস আছে, মানে পার্সোনাল আর্টিকেলস খুব একটা বেশি রিসিভ করা হতো না, মানে যেটুকু না করলেই নয়। তার সাথে সাথে মানে ডিউরিং অ্যাডমিশন যা যা মানে আমার ওয়ার্ডে থাকাকালীন যে যে প্রসিডিওর গুলো হচ্ছে আর কি, লাইক কোনো টেস্ট হলো, কোনো মেডিসিন খেলো, এভরিথিং আর কি, ওই পেপারস গুলো তার সাথে হ্যান্ড ওভার করা হতো। তো পেশেন্টের জিনিসপত্রগুলো যথারীতি হ্যান্ড ওভার করা হয়ে গেছে আইসিইউ সিস্টারের হাতে। তো ওনার না একটা বল থেকে গেছিল আর কি। বল মানে এটা মানে একটু বলতে হবে আর কি, সেটা হচ্ছে নেফ্রো পেশেন্টদের না হাতে একটা এভি ফিস্টুলা করা হয়, মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ফিস্টুলা। তো এটার মানে বিষয়বস্তুটা হচ্ছে মানে যাতে ডায়ালিসিসটা খুব ইজি হয়, মানে গলা থেকে যদি চ্যানেল করে করা হয় সেটা তো খুব বেশি দিন মানে দীর্ঘস্থায়ী হয় না, তার সাথে সাথে ইনফেকশনেরও একটা চান্স থাকে, সেই জন্য পার্মানেন্ট বেসিসে একটা ওটি করা হয় হাতে। এটা থেকে ডায়ালিসিসের মানে প্রসিডিওরটা চলে আর কি। তো হাতের ওই জিনিসটাকে ঠিকঠাক রাখার জন্য একটা স্মাইলি বল, মানে যেটা বাজারে নর্মালি যেটা কিনতে পাওয়া যায় স্মাইলি, সে একটু নরম নরম গোছের যে বলটা হয় আর কি, তো সেই বলটা পেশেন্টদের কাছে থাকতো আর কি এক্সারসাইজের জন্য। তো না একটা নতুন বল প্যাকেট করা থেকে গেছিল আমাদের ওয়ার্ডে। তো আমি শিফটে অন হয়ে দেখলাম যে একটা বল আছে নতুন, কারোর বল মানে কার বল সেটা ঠিক বোঝা যাচ্ছে না। এবার তখন মানে ন্যাচারালি বয়সটা খুব অল্প, এবার মানে শিফটের যখন ফাঁকা টাইম পাচ্ছি আর কি, তখন বলটা নিয়ে একটু নাড়াঘাটা করছি, আমার টেবিলে বসে একটু ছোড়াছুড়ি করছি, মানে ফাঁকা টাইম থাকে না, এবার কোনো দিন থেকে যায় আর কি। তো বলটা আমার হাতে দেখার পর আমার যে ইনচার্জ ছিল, ওয়ার্ড ইনচার্জ, উনি কেরালার, তো উনি হিন্দিতে আমাকে বলছেন, মানে আমি আর ওটা রিপিট করতে পারবো না কারণ আমি হিন্দিতে খুব একটা ভালো নই। তো উনি আমাকে বলছে যে তোমার এটা খুব ভালো লেগেছে, তাহলে তুমি এটা বাড়ি নিয়ে যাও। তো আমার ওখানে থাকার জায়গাটা হচ্ছে মানে হসপিটাল থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে একটা ফ্ল্যাট ছিল 3 BHK, ওটা হসপিটালই আমাকে প্রোভাইড করেছিল আর কি। মানে ওখানে যারা থাকতো না তারা ওখানকারই কলিগ আর কি, সবাই ওই হসপিটালেই জব করি। তো আমার যে রুমটা আমার ছিল ওটা হচ্ছে 3 BHK, যে মাস্টার বেডরুমটা ওটাই। তো বেশ বড়। তো ওখানে মোটামুটি 4 জন আমরা থাকতাম আর কি। আমি ছিলাম, আমার একজন ফ্রেন্ড যে আমার কলেজ থেকেই পাস আউট, ও থাকতো, আর একজন বিহারের একজন দিদি থাকতো, আর ত্রিপুরার একজন দিদি থাকতো। টোটাল আমরা 4 জন থাকতাম। এবার হস্টেলটার মানে রুমটার একটু বিবরণ দিয়ে দিই, সেটা হচ্ছে রুমে অন্য কোনো আসবাবপত্র কিছু ছিল না, 4টে শুধু বেড ছিল, কাঠের যেরকম বেড হয় সিঙ্গেল বেড, আর ওর বক্স বেড, মানে তলায় আমি জিনিসপত্র স্টোরেজ করে রাখতে পারবো এরকম আর কি। আর তার উপর একটা ম্যাট্রেস দেওয়া, তো ম্যাট্রেসটাই না প্যাকেট দেওয়া, মানে নতুন দিয়েছিল বলে ওটার মধ্যে প্লাস্টিক লাগানো ছিল আর কি।
তো আমি ওই রুমের একদম কোণের দিকের একটা বেড নিয়েছিলাম, ওখানে থাকতাম। তার পাশে আমার ফ্রেন্ড থাকতো, তার পাশে বিহারের দিদি, তার পাশে ত্রিপুরার দিদি একদম কোণে আর কি। তো আমি যথারীতি ওই বলটা নিয়ে এসে আমি রুমে এনে রাখি। তো আরেকটা কথা যেটা বলে রাখি, মানে আমি না এইসব ব্যাপারে মানে খুবই হাইজিনিক, মানে এটা শুধু হসপিটাল মানে রিলেটেড শুধু তা না, মানে আমি বাইরে থেকেও যখন আসি তখন বাইরের জামা কাপড় বা যদি আমার কোনো বটল থাকে, মানে সেটা যদি সিল করা নতুন বটলও হয় না, আমি সেটা বাইরে রেখে আসি আর কি, রুমে ঢোকাই না। মানে এটা এখনো আমি মেনটেন করি। আর 21 সালে তখন কোভিড পিরিয়ড ছিল, তো ওটা তো আরো একটু বেশি ছিল। তো আমি জানি না আমার বলটার প্রতি কিরকম একটা ভালোবাসা জন্মে গেছিল, তো আমি সেটাকে রুমে নিয়ে চলে এসেছি। এনে আমি ওটাকে আবার রেখেছি আমার বেডে, মানে যেখানে আমি বেডে কোনো মানে বাইরে জামা কাপড় পরে আমি বসি না, সেখানে ওটা আমি বেডে রেখেছি। আমি জানি না সেদিন কি হয়েছিল। তো মর্নিং শিফট থেকে এসে তারপরে অল্প বয়স, তখন মানে নতুন চাকরি পেয়েছি, হাতে টাকা পয়সাও আছে, ঘুরতে যেতাম খুব, কলকাতায় নতুন শিফট হয়েছি, তো তখন ঘুরতে বেরিয়ে গেছি। এবার ঘুরতে থেকে ফিরে এসেছি তখন রাত্রি 10:30 বাজে। তো 10:30টার সময় এবার বেড ফেড ক্লিন করে বা শুতে যাবো আর কি, শুয়ে পড়বো, কিন্তু মানে ঘুমোবো রাত্রি 12:30 1টায়, মানে এটাই ছিল বিষয়বস্তু। ফোন ঘাঁটবো, মজা করবো, এইরকম। তো শুয়ে পড়ার পর যথারীতি ঘুম আসতে মোবাইল ঘেটে সেই 1টাই বেজেছে। তো আমি না তখন মানে হালকা তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই আছি, মানে আমি কিন্তু পুরোপুরি তখন কনসাস স্টেটে, মানে কোনোভাবেই সাবকনসাস স্টেটে আমি যাইনি। তখন না হঠাৎ করে আমার মনে হলো যে মানে হঠাৎ করে না বেডটা মানে খড়খড় করছে আর কি, হঠাৎ করে মানে খড়খড়, মানে ওই যে আমার বেডের যে ম্যাট্রেসটা প্রথমে বললাম না যে আমার র্যাপ করা ছিল ওই নতুন, আর র্যাপটা আর খুলিনি গিয়ে আর কি। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি না ওই হস্টেলে গিয়ে প্রথম আমি মশারি টাঙানো স্টার্ট করেছিলাম, কারণ আমার একবার 19 সালে ডেঙ্গু হয়েছিল, আইসিইউতে ভর্তি ছিলাম। তারপর থেকে আমার মশার প্রতি মানে তীব্র ভয় আর কি, আমি অন্য প্রাণীর থেকে মশাকে বেশি ভয় পাই। তো আমি মশারির থেকে বাকিদের না আমার থেকে ওই গুড প্র্যাকটিসটা হয়ে গেছিল আর কি, ওরাও মশারি লাগাতে শুরু করে তখন। ওকে। তো হ্যাঁ, তো এবার মশারির ভেতর আমি ওই বলটা আমার লেফট সাইডে নিয়ে শুয়েছি আর কি। তো মোবাইল ঘাটার পর মোবাইলটা হালকা রেখে চোখটা বন্ধ করেছি, কিন্তু আমি ঘুমোইনি, আমি পুরোপুরি আমার একদম মানে কনসাস স্টেটেই আছি। তো আমার হঠাৎ মনে হলো রুমের মধ্যে কেউ একটা হাঁটছে। এবার সেই দিন আমার রুমে আমার পাশের যে ফ্রেন্ড, ওর বাড়ি গেছিল, আর বিহারের যে দিদি, ওর নাইট শিফট, মানে ওই যেহেতু একই মানে হসপিটালের কলিগ আমরা, তো এমনও হতে পারে কি সবার ডিউটি আছে, আমি রাত্রিরে একা থাকছি, সেটাও হতে পারে আর কি, সেটা হতো। তো সেই দিন আমরা দুজন ছিলাম। তো আমি ভাবলাম হয়তো ত্রিপুরার দিদি এসেছে, ও না মাঝে মধ্যে আমার কাছে জল খেতে আসতো আমার বোতল থেকে, ও বোতল জল টল বিশেষ ভরতো টরতো না, মানে আমার রুমের বাইরে অ্যাকোয়াগার্ড, বাট ও তাও ভরতো না, আমার থেকে জল খেত। তো আমি ভাবলাম তাই হয়তো হবে, দিদি এসেছে জল খেতে। কিন্তু ও দিদি হঠাৎ করে মানে জলের বোতলটা নিয়ে যথারীতি জল খেয়ে তো বেরিয়ে যাবে, সেটা না করে বেডটা হঠাৎ করে খুব ঠেলাঠেলি করছে, মানে আমার এরকম ফিল হলো। তারপরে হঠাৎ মনে হলো কেউ আমার মশারিটাকে খুলে ওই প্যাকেটটা, মানে যেটা ম্যাট্রেসের যে ওপরে র্যাপারটা, ওটা না একটা খড়খড় সাউন্ড ক্রিয়েট হচ্ছে, মানে মানে মনে হচ্ছে যেন বলটাকে কেউ কেড়ে নিতে চাইছে। আর সেই সময় না বক্স বেডের ওপরে মানে মনে হচ্ছে কেউ টোকা দিচ্ছে, আর মনে হচ্ছে ভেতর থেকে কেউ একটা বেডটাকে খুব জোরে তুলে ধরতে চাইছে, এরকম একটা ফিল হচ্ছে। তো আমি তখন মানে চোখটা না খুলতেও পারছি না, মানে ভয়ও করছে একটু একটু। তারপরেই হঠাৎ করে আমার মনে হলো যে একটা আমি ঠান্ডা অনুভব পেলাম পুরো লিটারালি আমার বাঁদিকের ঘাড়ের কাছে। আর তারপরেই মনে হলো যে ওই হাত দিয়ে না আমার গলাটা পুরো চেপে ধরছে, মানে এরকম না যে কেউ একজন মানুষ গলা টিপছে সেটা না, মানে ফিল হচ্ছে কি গলাটা পুরোপুরি চেপে ধরছে আমার। এবার সাথে সাথে মানে আমি চিৎকার করে উঠেছি, মানে ঘটনাটার পরে, মানে ওইটা জাস্ট কমপ্লিট হওয়ার পরে আমি খুব জোরে একটা চিৎকার করে উঠেছি। তো ত্রিপুরার দিদিও উঠে পড়েছে ঘুম থেকে, উঠে ও আমায় বলছে কি হলো তোর, মানে যেরকম বলে আর কি। তো আমি বলছি যে তুমি কি আমার কাছে এসেছিলে? বলছে না, তুই তো রুমের মধ্যে হঠাৎ করে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলি, আর আজকে ডিউটি থেকে আসার পর থেকে তোর মধ্যে আমি অনেক কিছু অস্বাভাবিক জিনিস দেখতে পাচ্ছি, তুই রুমের মধ্যে ওইভাবে ঘোরাঘুরিই বা করছিলি কেন? আমি কিন্তু বেডেই ছিলাম, আমি বেড থেকে উঠিনি। তো দিদির মনে হয়েছে যে কেউ হাঁটাহাঁটি করছে, আর সেম ফিলটা আমারও হয়েছে। তো রুমের বাইরে আমাদের যে হোস্টেল লুকআউটের জন্য যে দিদি থাকতেন, উনি নক করছেন, করে বলছেন ম্যাডাম কোনো প্রবলেম হয়েছে, কিছু হয়েছে? তো ওকে যথারীতি না বলে, মানে ওকে না বলা হয়েছে আর কি, কারণ ওরা না কিছু একটা বললে ওটা গিয়ে বাইরে অন্যভাবে বলে আর কি, আলোচনা করে, তো সেই কারণে ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো
তো তারপর দিদির মনে হয়েছে যে অস্বাভাবিক জিনিসটা যে ঘটেছে, আমায় জিজ্ঞেস করছে যে এইরকম কেন তোর মনে হলো, যে গলায় চেপে ধরছে বা কিছু, তো তুই কি কিছু বাইরের জিনিস এনেছিস, মানে দিদির হঠাৎ করে মনে হচ্ছে। তখন আমার ওই বলের কথাটা মাথায় এসছে যে একটা বল আমি হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম। তো দিদিকে আমি জিনিসটা বললাম যে এই ঘটনা। দিদি তো আমায় খুব বকাবকি করলো যে কোনো পেশেন্টের পার্সোনাল জিনিস কোনোদিন কেউ বাড়িতে নিয়ে আসে। তো দিদি ভীষণ রকম বকাবকি করে বললো যে বলটাকে তুই এখন আপাতত বেডের বাইরে রেখে দে, দিয়ে তুই ঘুমিয়ে যা, আর কালকে ওই বলের একটা ব্যবস্থা করে দিবি। তো আমি তো শুয়ে পড়লাম, কিন্তু শুয়ে পড়লাম, ঘুম তো আসছেই না। যে ফিলিংসটা আমার হয়েছে মানে প্রথম থেকেই আর কি, সেটা আবার রিপিট হচ্ছে। মানে এবার আমার মনে হচ্ছে যে কন্টিনিউ আমার বুকের ওপর কেউ চেপে বসে আছে। মানে এই যে ফিলটা হচ্ছে না, এটা টিল নাও মানে এখনো আমার লাইফে কিন্তু ঘটে চলেছে। মানে এখন হয়তো ফ্রিকোয়েন্সিটা অনেকটা কমে গেছে, মানে আগে যেটা খুব ঘন ঘন হতো এখন একটু কম কম হচ্ছে, কিন্তু এটা আমার জীবনে এখনো ঘটে যাচ্ছে। তো সেই দিন রাত্রিটা কোনো রকমে কাটার পর, তো পরদিন সকালবেলা দিদি বললো যে ওই পাশে একটা আমার মানে টেম্পল ছিল আর কি, টেম্পলের একটা পুকুর ছিল, তো ওই পুকুরে বলটা ফেলে দিতে। আমি জানি না আমার মধ্যে কি হয়েছিল, আমি না বলটাকে কাজ ছাড়া করতেই চাইছিলাম না। আমি বলটা পুকুরে ফেলিও নি, আমি আবার সেটাকে আমার রুমের কাছে মানে রুমের মধ্যে এনেই রেখে দিয়েছি বলটাকে। আচ্ছা। তো হ্যাঁ, তো সেই দিন আমি রাত্রিরে মানে নাইট শিফটে গেছি আর কি। নাইট শিফটে যাওয়ার পর এবার আমি খোঁজ খবর নিচ্ছিলাম যে বলটা কার। আমি না মানে খুব একটা বেশি ভয় পাই না, মানে আমি রাত্রি 2-2-2:30টার সময় একা হসপিটালের করিডোরে ঘুরে বেরিয়েছি, মানে এখনো আমি বেড়াই আর কি। হসপিটালটা আমার কাছে খুব সেফ লাগে আর কি। মানে জানি না বাঁশবাগানে ভূত আছে কিনা, মানে আমার বাঁশবাগানের ভূতকে বেশি ভয় লাগে, কিন্তু হসপিটালের ভূতকে আমার ভয় লাগে না। বাট শুনেছি অনেক ঘটনা যে ঘটেছে এরকম কিছু, মানে আমার সাথে কোনোদিন আমি দেখিনি যে কেউ ছুটে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এটা আমি মানে বিশ্বাস করতে বাধ্য হয়েছি কারণ এটা আমার সঙ্গে ঘটেছে সেই জন্যই। তো আমি বলটার ব্যাপারে যখন কোয়ারি করলাম, আর আমার সাথে ওই যে রাত্রিরে ঘটনা ঘটেছে ওটা না পুরো পারফেক্ট টাইম ছিল রাত্রি 1:45, পুরো 1:45-এ ঘটনাটা ঘটেছে। তো আমি খোঁজ খবর নিচ্ছিলাম যে বলটা কার, হঠাৎ করে মানে কারণ এরকম র্যাপ মানে প্যাকেট করা বল তো থেকে যায় না, যেহেতু পুরো বাই নেমে ইন্ডেন করা হয় আর কি, মানে ম্যানেজমেন্টের স্টাফরা ওটা দেখে, তো থাকার তো কথা নয়। তো ওই যে পেশেন্টটার কথা বললাম যে ফার্স্ট ডেতে আমার হ্যান্ডওভার মানে অ্যালোকেটেড ছিল, যার রাত্রিরে কন্ডিশন খারাপ হওয়ার জন্য আইসিইউতে শিফট করা হয়েছিল, তো বলটা ছিল না ওই পেশেন্টেরই, ওনার নামে ডাবল এন্ট্রি হয়ে গেছিল বলে একটা থেকে গেছিল আর একটা ওনার সাথে আইসিইউ চলে গেছিল। আর ওই পেশেন্ট ওই 1:45 নাগাদই মারা গেছে, পুরো টোটালি এক্সপায়ার। এবার সেটা আমি ওই দিন গিয়ে জানতে পারলাম। এবার আমি তো সেটা আগে জানতাম না, কিন্তু ঘটনাটা আমার সঙ্গে পুরোপুরি 1:45, আমি যখন চিৎকার করে উঠলাম তারপর আমি মোবাইলটা হাতে নিয়ে লাইটটা অন করেছি, তখন আমি টাইম স্পষ্ট দেখেছিলাম 1:45, সেই টাইমে ঘটনাটা ঘটেছে আর কি। যাই হোক, তারপর আমি শিফট কমপ্লিট করে আমি বাড়ি চলে আসি, আবার মানে রুমে ফিরে আসি। ফিরে এসে মানে আমার তারপর থেকে প্রায় 3 দিন যাবৎ আমি ওই বলটাকে নিয়েই ঘুমোতাম, বলটার সাথেই থাকতাম। যে আমি ঘুরতে বেরোতাম, সেই ঘোরাঘুরি টোটালি আমার জীবনে বন্ধ হয়ে গেছিল। মানে আমি সবসময় বাড়িতে বসে থাকতাম, বলটা নিয়ে ছোঁড়াছুড়ি করতাম, এটাই ছিল আমার লাইফস্টাইল ওই টোটাল 3-4 দিনে। তারপর ওই ত্রিপুরার দিদি আমায় আরেকজন ত্রিপুরার দিদির কথা বললো, ওই দিদির বাবা পুজো আর্চা করতেন আর কি। তো দিদি আমায় তখন বললো যে মানে দিদির বাবার সঙ্গে আলোচনা করে যে আমিও বুঝতে পারছি যে আমার সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে, ডিউটি করছি সবই ঠিক আছে, মানে আমি যতক্ষণ হসপিটালে থাকছি ততক্ষণ না আমার মনটা শুধু বাড়িতে পড়ে থাকছে যে আমার ওই বলটার কি হলো, ওটার কাছে আমি কেন যেতে পারছি না, এই রকম। তো তারপর দিদি বললো যে বল নিয়ে তো অবসেশন। হ্যাঁ, মানে টোটালি অবসেসড হয়ে গেছিলাম আমি সেই সময়টা। মানে আমি ওটাকে কিন্তু ক্লিনও করিনি, মানে কিচ্ছু না, কিন্তু রাত্রিবেলা ঘটনাগুলো আমার সঙ্গে ঘটছে, মনে হচ্ছে কেউ আসছে, মানে আমার সাথে না মনে হচ্ছে যেন কেউ আমার সাথে কিছু কমিউনিকেট করতে চাইছে, বা মানে সে যে আমার যে মানে খুব বেশি ভয় দেখাচ্ছে সেটা কিন্তু না, কিন্তু মানে আমার সাথে অস্বাভাবিক কোনো একটা ঘটনা কন্টিনিউ ঘটে যাচ্ছে, পুরো কন্টিনিউ। এবার তারপর ওই দিদি আমায় বললো যে বলটাকে তোকে ওই পুকুরটা যেটার কথা প্রথম দিদিটা বলেছিল ওই সেম কথাই বললো যে ওখানে ফেলে দিতে। তো আমি তারপরেও বলটা কিছুতেই ওখানে ফেলতে পারছিলাম না। এবার এক প্রকার জোর করেই দিদি আমার থেকে বলটা নিয়ে দিদি নিজেই ওখানে ফেলে দিয়েছিল।
তো তারপর আমি ওখানে মানে যতদিন জব করছিলাম, আমি সত্যি বলতে বেশি দিন আর ওখানে জবটা করে উঠতে পারিনি। এবার দিদি আমায় এই ঘটনাটা মানে বলেছিল যে যদি এই ঘটনাটা এই কারণে হতে পারে, আমি না একটু বেশি কাইন্ড হার্টেড আর কি। মানে হসপিটালে যখন পেশেন্ট অ্যালোকেট হতাম, কেউ যদি আমার অ্যালোকেশনে থাকতো না, সেকেন্ড দিন আমার সিনিয়রও যদি যায়, সে তার কাছেই বলতো যে না, আমি সন্দীপা ম্যাডামের কাছেই মানে ওনাকে আমার অ্যালোকেশনটা দেওয়া হোক আর কি, এরকম টাইপ। তো তারপর ওই নেফ্রো পেশেন্টদের কাছে বলটা এমনিতেই ছিল খুব প্রিয়, কারণ যেহেতু অনেকদিন হসপিটাল সেট আপের মধ্যে কেউ যদি থাকে, তার কাছে মিনিমাম রিক্রিয়েশনটারও অনেক মানে বেশি ভ্যালু থাকে আর কি। তো ওদের কাছে ওই বলটার ভ্যালুটা অনেকটা ছিল, তার প্রিয় জিনিসটা আমি নিয়ে চলে এসেছি, এটাও একটা কারণ হতে পারে। কিন্তু তারপর থেকে আমি জবটা ছেড়ে দেওয়ার পরও মানে টিল নাও এখনো আমার সাথে সেই ঘটনাটা ঘটে, বেশ মাঝে মধ্যেই ঘটে বলা যায়। মানে ওই রাত্রিবেলা আমায় ওই সেম ভাবে চেপে ধরে, আমি মাঝে মধ্যে চোখ খুলে দেখতেও পাই যে আমার পাশে কেউ আছে, সাপোজ আমার মা আছে বা আমি রিসেন্টলি বিয়ে করেছি, আমার হাজবেন্ড আছে, তো আমি তাকে দেখতে পাই, কিন্তু আমি কোনো রকম কোনো কমিউনিকেট করতে পারি না, কোনোভাবে কোনো সাড়া শব্দ কিচ্ছু করতে পারি না, বা আমি হাতও নাড়াতে পারি না। মানে কন্টিনিউ মনে হয় গলাকে চেপে ধরেছে, বুকটা চেপে ধরেছে, মানে এই সেম ফিলিংসটা। মানে আমি অ্যাকচুয়ালি এটার জন্য আমি জবটা মানে ওখান থেকে ডিসকন্টিনিউ করেছিলাম আর কি। করার পর তো যাই হোক, মানে যা হয় ভালোর জন্য হয়। তারপর আমি অলরেডি এখন গভর্নমেন্ট এমপ্লয়ি। তো এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, ইভেন এখনো ঘটে চলেছে আর কি। মানে এখনো এই ব্যাপারটা নিয়ে সেন্সেশন হয় বা ফিল করতে পারো একটু? হ্যাঁ, এখনো আমি ফিল করতে পারি, এখনো টিল। এবার আমি তারপর অনেকবার পেশেন্টদের রিপোর্ট নিয়ে, ওই পেশেন্টটার রিপোর্ট বা এটসেট্রা নিয়ে আমি অনেকবার কোয়ারি করেছি, অনেকবার মানে খোঁজ খবরও নিয়েছি যে হঠাৎ করে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটছে। প্লাস মানে জিনিসটা সত্যি মানে খুবই, তখন তো খুবই ভয় পেয়েছিলাম, কিন্তু মানে ঘটনার রেশটা যে আমার লাইফে কতদিন চলবে এখনো, সেটা মানে সত্যি আমার পক্ষে মানে বলাটা মুশকিল আর কি। বুঝতে পারছি। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনিও যদি আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, অথবা কোনো তন্ত্র রিলেটেড হেল্প চান, অথবা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে